আজকে আমাদের RTX 4090 রিভিউয়ের সেকেন্ড পার্ট, যেখানে আমরা প্রোডাক্টিভিটি টেস্ট করব। আর RTX 4090 সিরিজের ফোর্থ ভিডিও। অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের 4090 প্লেলিস্টটা ঘাঁটতে পারেন। রিভিউ ভিডিওর প্রথম পার্টে আমরা এডা 102 চিপের আর্কিটেকচার, এর ফিচার্স এবং গেমিংয়ে পারফর্ম কেমন করে, ওভারঅল টেম্পারেচার, থার্মাল কেমন থাকে, এগুলো নিয়ে পরীক্ষা করেছিলাম। এই পর্বে আমাদের মূল ফোকাস থাকবে প্রোডাক্টিভিটি এবং কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড বেশ কিছু পপুলার অ্যাপ্লিকেশন, ওয়ার্কফ্লো এবং পারফরমেন্স টেস্টিংয়ে। ভিডিও এডিটিংয়ের জন্য আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং ভিঞ্চি রিজলভ। 3Dর ক্ষেত্রে আমরা ব্লেন্ডার, লুমিয়ন, ভিরে এবং গেম ডেভেলপমেন্টের জন্য আমরা আনরিয়েল ইঞ্জিনের কিছু টেস্ট করে দেখব যে 4090 কেমন পারফর্ম করে কম্পেয়ার টু আগের জেনারেশনের 3090 Ti। 3D টেস্টে আমাদের সাথে থাকবেন দুইজন প্রোম্যাক্স আর্টিস্ট, তানভীর ইসলাম রিয়াদ এবং মুশফিকুর ভাই। আর আপনাদের সাথে আছি আমি অনন্য জামান। আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। NVIDIAর প্রোপ্রাইটারি কুডা কোর, NVENC, NVDEC আর RT কোরগুলোর জন্য প্রফেশনালদের কাছে AMD কিছুটা সৎভাইয়ের মতো। অনেক আগে থেকেই 3D অ্যাপ্লিকেশনগুলো আর কুডা কোরের রসায়ন যেন রোমিও জুলিয়েটের কাহিনী। আর এর সাথে RT রেন্ডার যোগ হয় NVIDIAর শরীরে এখন অনেক কারেন্ট। টেস্টিং শুরু করার আগে চলুন একটা 4090 আর একটা 3090 Ti এর ভিতরে স্পেক্সের যে ডিফারেন্সটা আছে, যেগুলো আমরা মেইনলি আজকে ইউজ করব, সেগুলো দেখে নিই। 4090 Ti-তে কুডা কোর আছে 16384টা আর 3090 Ti-তে আছে 10752টা। 4090-তে থার্ড জেন RT কোর আছে 128টা আর 3090 Ti-তে RT কোর আছে 84টা সেকেন্ড জেন। 512 ফোর্থ জেন টেনসর কোর আছে 4090-তে আর 336টা থার্ড জেন টেনসর কোর দেওয়া আছে 3090 Ti-তে। বুস্ট ক্লক যেখানে 2.52 GHz 4090-তে আর 3090 Ti-তে বুস্ট ক্লক মাত্র 1.86 GHz। অর্থাৎ কোর কাউন্ট, জেনারেশনাল আপগ্রেড, প্রসেসের আপগ্রেড এবং ক্লক স্পিড সব জায়গা থেকেই 3090 Ti থেকে 4090 অনেকটা এগিয়ে আছে। শুধুমাত্র মেমোরি হচ্ছে সেম। 4090 আর 3090 Ti উভয়ের মধ্যে আছে 24GB GDDR6 ভিডিও মেমোরি বা VRAM। এবার NVENC 4090-তে আছে ডুয়াল 8th জেন NVENC এনকোডার, যেখানে 3090 Ti-তে ছিল একটা 7th জেন এনকোডার। এই মুহূর্তে তুমুল জনপ্রিয় AV1 কোডেকের শুধুমাত্র ডিকোডটাই সাপোর্ট করতো 30 সিরিজে, যেখানে এখন 40 সিরিজে এনকোড এবং ডিকোড দুইটাই সাপোর্ট করবে। ডিকোডারের ক্ষেত্রে কোনো আপগ্রেড নাই, 5th জেন ডিকোডার বোথ 4090-তে এবং 3090 Ti-তে। NVENC এবং NVDEC এই জিনিসগুলো আসলে জেনারেশনালি আপগ্রেড হয়, অর্থাৎ আপনি 30 সিরিজের 60 কার্ড থেকে শুরু করে 70, 80, 90 ইভেন টিআই ভ্যারিয়েন্টগুলো, এগুলোতে মোটামুটি NVENC আর NVDEC এর পারফরমেন্স সিমিলার, কার্ড ভেদের তফাৎ হয় না। এই নিয়ে আমরা পুরো একটা আস্ত ভিডিও করেছিলাম, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। সেখানে আমরা 60, 70, 80 কয়েকটা কার্ড দিয়ে ট্রাই করে দেখেছি যে আসলে এক্সপোর্টে তেমন কোনো ডিফারেন্স পাওয়া যায় কিনা। চলুন টেস্টিং শুরু করা যাক ভিডিও এডিটিং দিয়ে। ভিডিও এডিটিংয়ে জিপিইউ এর 3টা অংশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত ডিকোডার, যেটা র ফুটেজগুলো ডিব্রেইং করে। এরপরে এনকোডার, যেটা ভিডিও এক্সপোর্ট করার সময় ভিডিওকে কম্পাইলেশনে ম্যাক্স লোডটা নিয়ে থাকে। আর সবশেষে কুডা কোর্স, ধরেন আপনার ফুটেজের উপরে আপনি একটা কালার গ্রেডিং লেয়ার বা লুমেট্রিক প্রিসেট ইফেক্টস ইউজ করছেন, এগুলো মেনলি কুডা কোর প্রসেস করে থাকে। বলে রাখা ভালো, প্রিমিয়ার প্রো আসলে তেমন একটা জিপিইউ অপটিমাইজড না, কারণ প্রিমিয়ার প্রো দিয়ে যখন আপনি এডিটিং বা এক্সপোর্ট করবেন, দেখবেন যে আপনি ম্যাক্সিমাম 30 বা 40%-এর বেশি ব্যবহার করতে পারছেন না। এই দিক থেকে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ভিঞ্চি রিজলভ অনেকটাই বেশি অপটিমাইজড। আমরা আগে যে ভিডিও এডিটিং নিয়ে কন্টেন্টটা করেছিলাম, সেখানে এই ভিঞ্চি রিজলভ টেস্টিংয়ে দেখা গিয়েছে যে এটা প্রিমিয়ার প্রো থেকে অলমোস্ট ডাবল জিপিইউ ইউসেজ করতে পারে। যাই হোক, আমরা দুইটা ধাপে আমাদের প্রিমিয়ার প্রো টেস্টিং করব। প্রথমত রিয়েল টাইম প্লেব্যাক, দ্বিতীয়ত এক্সপোর্ট। আমাদের মতো লো লেভেলের এডিটর যারা রয়েছেন, তাদের প্রধান দুইটা প্রশ্ন আসলে এখানেই থাকে যে ভাই, নতুন জিপিইউ নিব, আগের তুলনায় কত গুণ বেটার এক্সপোর্ট করবে, বা এডিটিংয়ের সময় প্লেব্যাকে কতটা বেটার পারফরমেন্স পাবো। আমাদের আজকের টেস্ট সিস্টেম হচ্ছে ইন্টেল 12 জেন 12900K, যেটা 5 GHz ওসি করা। মাদারবোর্ড MSI Z690 গডলাইক 29 ফেজ VRM বোর্ড, অত্যন্ত এক্সপেন্সিভ একটা বোর্ড। কুলার হচ্ছে MSI কোর লিকুইড S360 কুলার। র্যাম ব্যবহার হয়েছে কর্সার ডোমিনেটর 56000 MHz-এর 64GB DDR5। সিস্টেম ড্রাইভ স্যামসাং 980 Pro 1TB Gen 4 NVMe। পুরো সিস্টেমটাকে পাওয়ার দিচ্ছে Asus ROG Thor 1200 ওয়াটের PSU। সিস্টেমটাকে আমরা একটা ওপেন বেঞ্চ স্টাইলে সেট আপ করে ফেলি। টেস্টিংয়ের জন্য আমাদের ডিসপ্লে যেটা থাকছে
অ্যাসুসের 4K 144 হার্জ একটা মনিটর, টাফ গেমিং VG28 UQL1A, যার দাম 1,20,000 টাকা মাত্র। 1,20,000 টাকার একটা চমৎকার HDR মনিটর। প্রিমিয়ার প্রোতে প্রথমেই আমরা রিয়েল টাইম প্লেব্যাকে ড্রপ ফ্রেম টেস্ট করব। এই জন্য আমাদের 4K 150 mbps এ শ্যুট করা একটা প্রজেক্ট আমরা প্লে করি 22,000 টাকা পিসি বিল্ড গাইড, যেটা আমরা সপ্তাহ 2 আগে পাবলিশ করেছিলাম। শুরু থেকে এটাকে প্লেব্যাক করা হয় দুইটা সিস্টেমেই, একটা 3090 Ti-তে আর একটা 4090-তে। তো দেখা যায় দুটার ভেতরে একটা করে 5th জেন যে ডিকোডার রয়েছে সেটা এগুলোকে ভালোই প্লেব্যাক করতে পারছে। টোটাল 2 মিনিট 15 সেকেন্ডের টেস্টের ভেতরে 2 মিনিট পর্যন্ত, যেখানে বেসিক ফুটেজ শুধু এক লেয়ার কালার গ্রেড আছে, কোনো এফেক্টস নাই বা কিছু নাই, এগুলোতে তেমন ড্রপ ফ্রেম নাই, দুইটা সিমিলার পারফর্ম করছে। এরপরে যখন আমাদের ইন্ট্রোটা প্লে শুরু হয়, ইন্ট্রোর ভেতরে বেশ কিছু টাইম ওয়ার্পের কাজ রয়েছে এবং বেশ কিছু হেভি এফেক্টস রয়েছে, এ কারণে বেশ কিছু ড্রপ ফ্রেম দেখা যায়। তারপরও 4090 দেখা যায় মাত্র 5টা ড্রপ ফ্রেম দিয়েছে, সেখানে 3090 Ti প্রায় 105টা, অর্থাৎ 100টা বেশি ড্রপ ফ্রেম দিয়েছে। তো এই সংখ্যাটা কিছু 19-20 হতে পারে, মোটের উপরে বুঝতে পারা যাচ্ছে যে কুডাকোর কিছুটা বেশি থাকার কারণে 4090 Ti রিয়েল টাইম ইফেক্টস গুলোর প্রসেসিং একটু ফাস্টার। এরপরে এক্সপোর্ট টেস্টে আমরা ব্যবহার করেছি 35 মিনিটের 4K 150 mbps এ শুট করা আমাদের একটা প্রজেক্ট। একই প্রজেক্টটা সেম টেস্ট সিস্টেমে দুইটা গ্রাফিক্স কার্ড দিয়ে এক্সপোর্ট করা হয়, দুইটাই 23 মিনিটের আশেপাশে শেষ হয়। একটু অবাক হয়ে যাই। এরপরে ভিঞ্চি স্টুডিওতে এক্সপোর্ট দেওয়ার সময়ও দেখা গেল যে এই একই 23 মিনিটের ফারাক কাটানো যাচ্ছে না। একটু গভীরে গিয়ে দেখা গেল 4090-র দুইটা এনকোডারে 50%-এর মতো লোড নিচ্ছে, আর 3090 Ti এর একটাই প্রায় 90%-এর মতো লোড নিচ্ছে। তখন আমার মনের অবস্থা, কিতার মধ্যে ট্যাঁ ডালতিছি, অর্থাৎ যেই লাউ সেই কদু। পরিস্থিতির পরিবর্তন ঘটাতে 4K ফুটেজগুলোকে 8K-তে আপস্কেল করার চেষ্টা নেই। বলে রাখা ভালো, 8K H.264-এ হার্ডওয়্যার এনকোডিং সাপোর্ট করে না, তাই আমরা H.265 বা HEVC-তে এনকোড দিই, কিন্তু ঘটনা অপরিবর্তনীয়। যা বোঝা গেল, প্রিমিয়ার প্রো ভিঞ্চি রিজলভ এক্সপোর্টে ডুয়াল ফিজিক্যাল এনকোডারের সুবিধা এখনও নিতে পারছে না। তাই প্রিমিয়ার বা রিজলভ এক্সপোর্টে আহামরি ডিফারেন্স 7 জেন সিঙ্গেল NVENC আর 8 জেন ডুয়াল NVENC-কে এখনও দেখা যাচ্ছে না। একটু ঘেটে দেখা গেল সিঙ্গেল স্ট্রিমের ডুয়াল এনকোডার পুরোপুরি ইউটিলাইজ না হলেও যখন প্রিমিয়ার এক্সপোর্ট আর রিজলভ এক্সপোর্ট একসাথে চালানো হচ্ছে তখন ডুয়াল এনকোডার ভালোই ইউজ হচ্ছে। যদিও এইভাবে দুইটা এক্সপোর্ট দুইটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে একই সময়ে রিয়েল লাইফে কেউ করবে না, কাজেই শুধু এক্সপোর্ট করার জন্য এখনই 4090-তে আপগ্রেড করার তেমন কোনো যুক্তি দেখছি না। তবে স্ট্রিমিং করার সময় মাল্টি সোর্সের সুবিধা পাওয়া যাবে। অনেক ক্রিয়েটর রিভিউতে বাজেট বেঞ্চমার্ক সিস্টেমের মতো বিভিন্ন বেঞ্চমার্ক টুলে প্রিমিয়ার, ভিঞ্চি রিজলভ এই টাইপের অ্যাপ্লিকেশনগুলোর এক্সপোর্টের পাশাপাশি রিয়েল টাইম ইফেক্টস প্রসেসিং, প্লাগ ইন হ্যান্ডলিং সব বিভিন্ন মাপকাঠির বিচারে 4090 অনেক এগিয়ে থাকলেও শুধু রিয়েল টাইম প্লেব্যাক বা এক্সপোর্টের ক্ষেত্রে 3090 Ti খুব একটা পিছিয়ে থাকছে না। এখানে দায়টা হার্ডওয়্যারকে না দিয়ে আসলে সফটওয়্যারগুলোর দিকে আঙুল তোলাই যুক্তিযুক্ত। জিনিস আছে, ব্যবহার করতে পারছে না। 3D টেস্ট আমরা ক্যারি করব 3টা খুবই পপুলার অ্যাপ্লিকেশনে, যেগুলো মেইনলি জিপিইউ বেসড রেন্ডারিং করে থাকে। প্রথমত ব্লেন্ডার, এরপরে লুমিয়ন এবং শেষে ভিরে। টেস্টের সাথে সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের সাথে আছে বেশ পপুলার দুইজন 3D আর্টিস্ট, তানভীর ইসলাম ভাই এবং মুশফিকুর ভাই। চলুন তাদের এক্সপেরিয়েন্স দেখা যাক, এরপরে আমরা পারফরমেন্স টেস্টে ফিরে আসছি। আমার নাম তানভীর ইসলাম রিয়াদ। আমি মূলত ডিজিটাল কন্টেন্ট আর্টিস্ট বলতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটর, বাট আমি 3D অ্যানিমেশনটা মেইনলি করি আর কি। সিনেম্যাটিক্স আর কমার্শিয়াল, 3D কমার্শিয়াল, প্রোডাক্ট কমার্শিয়াল টাইপের কাজ আর কি বেশি করে। আমি কারেন্টলি 3080 ইউজ করতেছি, আইগেম ভুলকান, 10 GB VRAM, অ্যান্ড আমার র্যাম হচ্ছে 32 GB, আর আমার প্রসেসর হচ্ছে 5900X AMD। আমার 3080-তে এখন যেহেতু আমার র্যাম কম, 10 GB, সো বেশি আমি সিন পুশ করতে পারি না, বেশি অ্যাসেটস নামাতে পারি না। এমনি যতটুকু পুশ করা যায়, হাইয়েস্ট গেলে আমার 2 মিনিট পার ফ্রেম এভাবে রেন্ডার করি। 3090 Ti থেকে আমার মনে হচ্ছে না অতটাও ডিফারেন্স 3080 থেকে, বাট VRAM-টা অনেক আসলে কাজে দেয়। এমনি রেন্ডার টাইম আপনি হয়তো 10-15 সেকেন্ড ফাস্টার রেন্ডার হবে, বাট তেমন একটা ডিফারেন্স নেই আপাতত যা দেখলাম। আমি তো অ্যাটলিস্ট 2 times 3 times পারফরমেন্স মানে আশা করতেছি, মানে আমার পার্সোনাল রিগেট থেকে। 41 seconds। আসলে রিয়েল টাইমে যখন আমি ভিউপোর্টে কাজ করি, সো আমার রিয়েল টাইমে আসলে দেখা লাগে যে আমার ফাইনাল রেজাল্টটা কেমন হবে। ভিউপোর্টের পারফরমেন্স আমার কাছে তেমন একটা ডিফারেন্ট লাগেনি, 3080-র মতোই কোনো ডিফারেন্স দেখতেছি না। জাস্ট ভিউপোর্টে রিয়েল টাইমে একটু আগের মতোই লাগতেছে।
ভিউপোর্টে ল্যাগ একদমই নাই, মানে অনেক কম আর কি। আমি যতটা ল্যাগ আমার জিপিওতে 3090 টিআইতে ফেস করলাম অতটা নাই আর কি। মানে পারফরমেন্স অনেক বেটার। আমার কাজ করার সময় আমার ভিউপোর্টে আমার রিয়েল টাইমে আসলে দেখা লাগে যে আমার ফাইনাল রেজাল্টটা কেমন আসবে, তো আমার কাজটা আর কি ফাস্ট হয় এর কারণে। তো এখন 4090 আর কি জিনিসটা কম ল্যাগ করতেছে আর কি, যতটা আমি এক্সপিরিয়েন্স করি ইউজুয়ালি। তো জিনিসটা ভালো। আমি ইউজুয়ালি 1080p রেজলিউশন দিয়ে 150% দিতাম, 2K থেকে একটু বেশি হতো আর কি রেন্ডারটা। দেন আমি প্রিমিয়ার প্রোতে আবার 1080pতে ডাউন স্কেল করতাম যেন একটু ডিটেলটা রিটেন থাকে। তো ওর বেশি আমি পুশ করা পারতাম না, কারণ আমার ভির্যাম ছিল 10 GB। সো টেক্সচার সাইজের কারণে আমার ভির্যামটা হয়ে যেত আর কি, কাভার হয়ে যেত। আর যদি আমার ভির্যাম ক্রস করতো ডেস্কটপের র্যামের সাথেও, তো র্যামটা শেয়ার হবে, তখন আর কি রেন্ডার টাইম 2 টাইমস বেড়ে যেত আর কি। তো ইউজুয়ালি 2 মিনিট করে লাগলে পার ফ্রেমে আমার তখন 4-5 মিনিট লেগে যেত। মানে ইউজুয়ালি 4K রেন্ডার করতে পারি না, বাট এখানে 4K রেন্ডারের যে পারফরমেন্সটা দেখলাম অনেক স্যাটিসফাইড আর কি। হ্যাঁ, আমি 4090-র পারফরমেন্স অনেক ইমপ্রেসড আসলে। আমি ভিউপোর্ট থেকে যে ফাস্ট, মানে যে পরিমাণ ফাস্ট ফিডব্যাক পাচ্ছি, এটা আমার অনেক টাইম সেভ করবে। সো যারা আমার মতো কাজ করেন তাদের জন্য আসলে 4090 নেওয়াই উচিত। কারণ হ্যাঁ, এটা প্রাইস একটু বেশি মনে হচ্ছে, বাট আপনি যদি একটা 4090 প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, আপনার আর্নিং আসলে অনেক বেশি। সো এটা আপনার অনেক টাকা বাঁচাবে আপনি যদি এটা অন করেন। সো আমার মনে হয় প্রাইসটা জাস্টিফাইড আসলে। বাট গেমিংয়ের জন্য বলবো এটা ওভার পাওয়ার, আসলে আপনার এটা নেওয়া উচিত না। গেমিংয়ের জন্য 30 সিরিজই বেটার। আমার কাছে একটু বেশি ফাস্ট মনে হচ্ছে। আমি ভাবছিলাম 2 টাইমস ফাস্ট পাবো, বাট একটু ইউজুয়ালি তার থেকে বেশি মনে হচ্ছে আর কি। বাট আমি ইউজুয়ালি মানে ভিউপোর্টে যখন কাজ করি রিয়েল টাইমে অনেক ল্যাগ ফেস করি। সো আমি এখানে তেমন একটা ল্যাগ পাচ্ছি না। সো অনেক ইমপ্রেসড আসলে পারফরমেন্স থেকে। আসলে অনেক ইমপ্রেসিভ একটা কার্ড আমার ওন করতে ইচ্ছা করতেছে একটা। সো আমি ট্রাই করবো তাড়াতাড়ি একটা নেওয়ার, বিকজ আমার আসলে দরকার। 3080 অনেক সাফার করতেছি আমি 10 GB ভিরাম দিয়ে। আর এটা 24, যখন আমি 3080-তে কাজ করি আমার অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে অনেক ভাবতে হয়, আমার হলো অপটিমাইজ করতে হয়। তারপরে আমি হাই রেজলিউশন টেক্সচার ইউজ করতে পারি না, কারণ ভিরাম ফুল হয়ে যায়। যেহেতু এটা 24 GB আছে, আমার অত ভাবতে হবে না, আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। সিনটা দেখতে কেমন হবে ওটাতে আমি টাইম স্পেন্ড করা পারবো, এইসব ম্যানেজ করা বাদ দিয়ে। সো অনেক ভালো আর কি। আমার নাম মুশফিকুর রহমান। আমি 3D অ্যানিমেশনে কাজ করি, বিভিন্ন প্রোডাক্টের জন্য অ্যানিমেটেড ভিডিওস বানাই। ফাইবার এবং লোকালি বোথ প্ল্যাটফর্মে কাজ করি। Ryzen 3500X প্রসেসর চালাই আমি, 16 GB র্যাম, 3200 মেগাহার্টজের, এবং জিপিও চালাচ্ছি আমি 3060 Ti কালারফুলের। আমার সিস্টেমে ব্লেন্ডার কারেন্টলি যেরকম পারফরমেন্স পাচ্ছি আমি মোটামুটি স্যাটিসফাইড। কিছু ক্ষেত্রে আমার একটু আটকাতে হয়, তবে মোটামুটি আপাতত ম্যানেজেবল অবস্থায় আছে। 1-2 মিনিটের একটা অ্যানিমেশন যদি আমি এক্সপোর্ট করতে চাই, আমার ডিপেন্ডিং অন দ্য সিন সাধারণত মাল্টিপল আওয়ার্স, 5-6 আওয়ার্সের মতো এরকম লাগে। অ্যান্ড দ্যাট ক্যান গো আপ টু অ্যারাউন্ড 10 ঘন্টা বা 12 ঘন্টার মতো লাগতে পারে। RTX 4090 থেকে আমার এক্সপেকটেশন অ্যাকচুয়ালি বেশ হাই। আমি কিছুটা যা দেখেছি অনলাইনে, খুব বেশি সারপ্রাইজড হব এটার এক্সপিরিয়েন্স দেখে, তো এখনও দেখি। হ্যাঁ, রেন্ডার স্টার্ট দিয়েছি। আমাকে এখানে এস্টিমেটেড সময় দেখাচ্ছে অ্যারাউন্ড 1 মিনিটের মতো। এই সেম প্রজেক্টটা আমার 36 Tiতে আমার যতদূর খেয়াল আসে যে আমার মনে হয় পার ফ্রেম 6-7 মিনিটের মতো লেগেছিল। হ্যাঁ, এটার কারেন্টলি যে আর কি পারফরমেন্স আমি দেখতেছি, এখনও রেন্ডার শেষ হয় নাই, বাট মানে যতটা এক্সপেক্ট করতেছিলাম যে মাইন্ড ব্লোন হব এর থেকে অনেক অনেক গুণ বেশি। হ্যাঁ, অ্যান্ড ইটস ডাউন, মানে 50 সেকেন্ডের মধ্যে অলরেডি রেন্ডার হয়ে গেছে। ইফ আই হ্যাভ দ্য চান্স আমি ডেফিনেটলি 4090-তে আপগ্রেড করবো, কারণ এই ধরনের পারফরমেন্স আমার লিটারেলি কাজ আমি মাসে যদি এখন 3টা করতে পারি, তখন আমি 6টা-7টা ইজিলি বের করতে পারবো। সো ইফ আই হ্যাভ দ্য বাজেট টু আপগ্রেড, আই উইল ডেফিনেটলি গো ফর ইট। 4090-র ওভারঅল যে আমার এক্সপিরিয়েন্সটা আমি করলাম, আমার কাছে মনে হয়েছে যে কারেন্ট যে জেনারেশন আমিগুলো ট্রাই করছি এর আগে, লাইক 3060 Ti বা 2060 বা 3070 যেগুলো যে ট্রাই করছি, মানে ইট ফিলস কমপ্লিটলি অফ মানে খুবই একটা অন্য সময়ের মনে হচ্ছে আমার কাছে। এতটা ফাস্টার মানে এক্সপেক্টই করি নাই যে এত ডিফারেন্স হবে। আর এই ধরনের রেন্ডার কাজের কথা তো বললামই যে কতটা বেশি ডিফারেন্স ক্রিয়েট করতে পারে আমার জন্য। সো ওভারঅল এক্সপিরিয়েন্স আমি জাস্ট অনেক বেশি মাইন্ড ব্লোন। যারা প্রফেশনাল 3D আর্টিস্ট এবং আর্কিটেক্ট আছেন বিশ্বব্যাপী, তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় রেন্ডার ইঞ্জিনটি হলো Vray। আমরা চেষ্টা করব RTX 4090 কার্ডটি 3090 Ti থেকে কি পরিমাণ বেটার পারফরমেন্স দিচ্ছে ভিউপোর্ট, রিয়েল টাইম প্রিভিউ এবং রেন্ডারে, সেটা টেস্ট করে দেখার। আমাদের টেস্ট প্রজেক্টটি একটি বেডরুমের মডেল, যাতে 10টির বেশি অবজেক্ট এবং 6টির বেশি লাইটিং এফেক্ট রয়েছে। এক্সপোর্ট রেজুলেশন ছিল 3840x2160, অর্থাৎ স্ট্যান্ডার্ড 4K। হাই প্লাস কোয়ালিটি। RTX 3090 Ti-তে ভিউপোর্ট এক্সপিরিয়েন্স ছিল বেশ স্মুথ, রিয়েল টাইম প্রিভিউ কিছুটা স্লো ছিল, তবে কাজ চালিয়ে নেওয়ার মতো। কুডা রেন্ডারের প্রজেক্টটা রেন্ডার হতে সময় নিয়েছে 15 মিনিটের একটু বেশি।
এ সময় ম্যাক্সিমাম জিপিইউ মেমোরি ইউসেজ ছিল 4.5 থেকে 5.1 গিগাবাইট পর্যন্ত। অপরদিকে আরটি রেন্ডারের প্রজেক্টটি হতে সময় নিয়েছে 12 মিনিটের একটু বেশি। এ সময় ম্যাক্সিমাম জিপিইউ মেমোরি ইউসেজ ছিল 7 to 9.1 গিগাবাইট পর্যন্ত। এবার দেখা যাক RTX 4090 কি পরিমাণ পারফরমেন্স পাওয়া যায় RTX 3090 এর তুলনায়। RTX 4090 ভিউপোর্ট এক্সপিরিয়েন্স ছিল বেশ স্মুথ। রিয়েল টাইম প্রিভিউ RTX 3090 এর তুলনায় বেশ ফাস্ট ছিল। কুডা রেন্ডারের প্রজেক্টটি রেন্ডার হতে সময় নিয়েছে 9 মিনিটের একটু বেশি। এ সময় ম্যাক্সিমাম জিপিইউ মেমোরি ইউসেজ ছিল 4.5 থেকে 5.1 গিগাবাইট পর্যন্ত। অপরদিকে আরটি রেন্ডারের প্রজেক্টটি রেন্ডার হতে সময় নিয়েছে 8 মিনিটের একটু বেশি। এ সময় ম্যাক্সিমাম জিপিইউ মেমোরি ইউসেজ ছিল 7 to 9.1 জিবি পর্যন্ত। এরপরে গেম ডেভেলপারদের জন্য ইউনিটি এবং আনরিয়েল ইঞ্জিনে আমরা কিছু প্রজেক্ট করার পরিকল্পনা নেই। এজন্য আপনাদের অনেকেরই পরিচিত আমাদের গেম ডেভেলপার বন্ধু বড় ভাই মিশকাত ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং তার কাছ থেকে 2টা প্রজেক্ট সংগ্রহ করি। যেহেতু গেম ডেভেলপমেন্টে আমাদের বাস্তব কোনো অভিজ্ঞতা নাই, তাই তার শরণাপন্ন হওয়া। কিন্তু দুঃখের বিষয় সময়ের অভাবে সেই প্রজেক্টগুলো আমরা ইউনিটি বা আনরিয়েল কোনোটাই রান করতে পারিনি। এই পুরো গেম ডেভেলপমেন্ট টেস্টের ব্যাপারটা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। অবশ্যই এর পরবর্তীতে যখন আমরা এই ধরনের টেস্ট করতে যাব তখন আমাদেরকে আরো আগে থেকে পরিকল্পনা করতে হবে এবং এই প্রজেক্টগুলো গুছিয়ে রাখতে হবে। আপনাদের কাছে এই ব্যাপারে ক্ষমা চেয়ে নিচ্ছি। এসেছি আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে। ভিডিও এডিটরদের ক্ষেত্রে এক্সপোর্ট আর রিয়েল টাইম প্রিভিউয়ে তেমন কোনো বেনিফিট পাওয়া যাবে না, তবে হতে পারে সামনের যে আপডেটগুলো আসবে সেখানে ডুয়াল এনকোডারের সুবিধা পুরোপুরি নেওয়া যাবে। ওভারঅল বিভিন্ন ক্ষেত্রেই 4090 একটা 3090 Ti থেকে অনেক ক্ষেত্রেই প্রায় 30-40%, কিছু কিছু ক্ষেত্রে অলমোস্ট ডাবল পারফর্ম করে। তো সেই সব দিক দিয়ে চিন্তা করলে এই 3090 Ti থেকে অনেক বড় একটা জেনারেশনাল লিপ নিয়েছে। তো যারা একদমই প্রফেশনাল কাজ করেন তাদের কাছে আসলে কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। যদি আপনার বাজেট থেকে থাকে এবং প্রয়োজন থাকে আপনি হয়তো একটা 4090 যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন। তো যাদের কাজের মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ফাস্টেস্ট জিপিইউ অবশ্যই 4090 নিয়ে নেবেন। কিন্তু একটা লিমিটেশন যদি আমরা মেনশন করি সেটা হচ্ছে এই 4000 সিরিজগুলোর মধ্যে NVLink নাই, অর্থাৎ আপনি চাইলে মাল্টিপল 4000 সিরিজের কার্ড ব্যবহার করতে পারবেন না সেম সিস্টেমে। একে তো NVLink নাই, দ্বিতীয়ত এগুলো এক একটা 4 স্লটের কার্ড। তো যারা একদমই আলট্রা প্রো ম্যাক্স প্রফেশনাল, যাদের এই 24 GB VRAM এর থেকে বেশি দরকার হয়, তাদের জন্য আমাদের সাজেশন থাকবে আপনারা কোয়াড্রো A6000 কার্ডটা নিতে পারেন। যদিও বাংলাদেশে এটা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হবে, 2-1 যারা ইম্পোর্টার আছে তাদের সাথে কথা বলে হয়তো আপনাকে একটা বা প্রাইভেট ইম্পোর্টের দিকে আগাতে হবে। তো ওভারঅল যাদের ওই পর্যন্ত দরকার নাই তাদের জন্য 4090 ইজ দ্য বেস্ট কার্ড রাইট নাও, আর যাদের এতেও পোষাবে না তাদের জন্য A6000। আর 3090 Ti এখন ইতিহাস। আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।